দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেয়া হলো গার্ড অব অনার। স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি। প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে আলোচনা। আলোচিত একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানালো আইএসপিআর। ট্রাইব্যুনালে চলছে বিচার প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড। সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায় সাজা দিলেন আদালত। পরোয়ানা সহ কারাগারে প্রেরণ। নিম্নমান বাড়তি বই ছাপানো ও উৎসাহ ভাতার নামে হরিলুট। এনসিটিভিতে ১৭ বছরে ২,৭১১ কোটি টাকার অনিয়ম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং কাটছে না গ্যাস সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে। জ্বালানি খাতে বিগত সরকারের ভুলের খেসারত দিচ্ছে বর্তমান সরকার, বললেন অর্থ উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে গার্ড অব অনার দিয়েছে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড। বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি। জোহরের নামাজ আদায় করে দুপুর ১:৩০টার দিকে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে হাফিজউদ্দিন আহমদের। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী রায়দুল শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। ২৪শে জুলাই দায়িত্ব গ্রহণের পর আজকে প্রথমবারের মতো কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বঙ্গভবনের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্রীয় যে সম্মাননা, সেই সম্মাননা তাকে দেয়া হয় এবং প্রথমেই কিন্তু তাকে গার্ড অব অনারের মধ্যে দিয়ে সেই বঙ্গভবনে আমন্ত্রণ জানানো বা প্রবেশ করানো হয়। এর পরবর্তীতে তাকে ফুলের শুভেচ্ছা যে বঙ্গভবনের যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তাকে শুভেচ্ছা জানান এবং এরপরে কিন্তু তিনি সেই বঙ্গভবনের যে দপ্তরটি রয়েছে তার সেই দপ্তরে তিনি প্রবেশ করেন এবং সেখানে কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে একটি মতবিনিময় সভা অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ, প্রথম দিনে সৌজন্য সাক্ষাৎ করছেন বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে এবং এর পরবর্তীতে তিনি কিন্তু আমরা যে বঙ্গভবনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে দাপ্তরিক কিছু কার্যক্রম অর্থাৎ যে রাষ্ট্রীয় যে সকল নথিগুলো রয়েছে সেই নথিগুলোতে তার স্বাক্ষর করার কথা রয়েছে এবং স্বাক্ষর শেষে কিন্তু বঙ্গভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। এদিকে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সংসদ ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যাচ্ছি সেখানে। ওখানে বলা আছে যে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা, সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনও ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। এটা আমরা পরবর্তী এখন আমরা জানিয়ে দেব। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে, বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনা। না, আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই। এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে এখানেই হবে। ইলেকশনটা নমিনেশন যদিও আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসাবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনও কোনো চূড়ান্ত কোনো
দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না। স্যার 90 দিনের মধ্যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা আছে আমরা বলেছি আমরা প্রস্তুত, আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, তো আমাদের ওদিকেও ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ইলেকশন 90 দিনের মধ্যে ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন, আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। স্যার সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচনটা হবে স্যার? আমার মনে হয় সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচনটা সম্ভব? না না, সংসদ থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। না, ওটা নিয়ে এখন আলোচনা হয় নাই, ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে, এটা এখন আলোচনার বিষয়বস্তু ছিল না। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনাদেরকে ধন্যবাদ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সংসদ ভবনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ, টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যার প্রায় 8 বছর পর মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এই হত্যা সংশ্লিষ্ট অডিও কল প্রকাশের পর দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। ভয়ঙ্কর অডিও রেকর্ডে কয়েকজনের কণ্ঠ, গুলির শব্দ আর চিৎকার। 2018 সালে মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজার টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। পরিবারের পক্ষ থেকে তার শেষ কথোপকথনের অডিও প্রকাশ করলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। একরামুল হত্যার ঘটনায় সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাব 7-এর তৎকালীন অধিনায়ক বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ মামলায় সোমবার রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের 7 বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদের পাশাপাশি মিফতা উদ্দিন আহমেদের নামও ছিল। ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টার দিকে রায় ঘোষণা করেন ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন। মামলার বিবরণ অনুযায়ী এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে তার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ, দায় দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য নোটিশ দেয় দুদক। তবে আদেশ পাওয়ার 21 কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। পরে এ মামলায় 2025 সালের 6 নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 2025 সালের 14 জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন এসকে সুর। সালের রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ডিবি কার্যালয় থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যে সন্দেহ আর সমালোচনার ঝড় ওঠে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে অভিযোগ করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন অন্যরা। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে নাজমুস সালেহির প্রতিবেদনে।
5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানাচ্ছিলেন আটক থাকা সমন্বয়করা। হাত বেঁধে চোখ বেঁধে জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায় নিচে নামায় মারে। ডিবি অফিসে চাপ দিয়ে একটা ভিডিও বার্তা তারা বের করেছিল। যদিও আমরা জানতাম না যে এই ভিডিও বার্তাটা মিডিয়ায় দেখানো হবে, বাট মূল লক্ষ্যটা সবসময় এটাই ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে স্থগিত করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে সে সময় প্রচার করেন অন্য সমন্বয়করা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের সিদ্ধান্ত আগে ছিল যে সমন্বয়কদের মধ্যে থেকে যদি 100 জনকে গ্রেপ্তার করে যায়, আমাদের পরবর্তী লেয়ারগুলোর প্রস্তুত ছিল। ওই সময় আসলে আন্দোলনটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন কেউ এসে যদি আন্দোলন স্থগিত ঘোষণা করে, আমরা জানতাম যে আসলে এটা কখনো বন্ধ হবে না। আমাদের তার পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আলটিমেটলি সে সময় ছিল না, কারণ এবার যদি হাসিনা কোনোভাবে বেঁচে যাইতে পারে তাহলে আমাদের মৃত্যু 100% নিশ্চিত, লাশও পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে ওরকম। 28 জুলাই সকল অংশীজনের সঙ্গে পরামর্শ করে ঢাকার 8টি স্পটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। 8টা স্পট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই যে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা জমায়েত করতে পারি, তাহলে বলছে আমাদের মনে হচ্ছে যে ল্যাকিংসগুলো ছিল আমরা কি কাটিয়ে উঠতে পারবো। সরকার কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডিসপার্স করতে চাই। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় ছাত্র সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে তখন থেকেই অভিযোগ উঠে জোরপূর্বক আদায় করা হয়েছে স্বীকারোক্তি। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন, এই ঘটনার পর জনমনে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়, ত্বরান্বিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস তালিহি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হবে না, উদ্বোধন হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক মতো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। 5 তারিখে এটা উদ্বোধন হতে যাচ্ছে। জি, সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সরকার শুরু করবে, সরকার শুরু করতে চায়। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব এটা বলেছেন। সো ওই সময় যদি শুরু হয়, তার মানে বাই ডিসেম্বর এটা শুরু হবে। এবং এটাও জানিয়েছিলাম, এটা শুরু হলে অনেকগুলো ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পর্যন্ত তো অনেকগুলো নির্বাচন 1 বছরের মতো সময় লাগবে। শুরু হওয়ার পরে 1 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। সরকারের ওই অবস্থানটা এখনো বলবৎ আছে। না, অক্টোবরের কথা নির্বাচন কমিশনের রোড ম্যাপ, ওটা সরকার বলছে এই বছরের মধ্যে, তাহলে সর্বোচ্চ আরো 1-1.5 মাস 2 মাস দেরি হতে পারে, কিন্তু এই বছরে শুরু হবে, এটা সরকারের কমিটমেন্ট আছে। আচ্ছা, সাগররুনি হত্যার বিচারের আগে আমি একটু বলি, খেয়াল করবেন, একটা প্রায় ফ্রিজ হয়ে যাওয়া হত্যা মামলা গতি পেয়েছে, তনু হত্যা। দীর্ঘদিন এটা নিয়ে কিছু হয়নি, কিন্তু এটা নতুন করে এটার ইনভেস্টিগেশন সহ সবকিছু শুরু হয়েছে। এটা দিয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে প্রিভিয়াসলি যত আনরিজলভ হত্যাকাণ্ড আছে সেগুলো নিয়ে এই সরকার মানে সিরিয়াসলি কাজ করবে। কারণ সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। 1.5 মাস বন্ধ থাকার পর রাত দিনে চিকিৎসা সেবা শুরু। স্বস্তি রোগীদের 3 শর্ত পূরণ করেই হাসপাতালের কার্যক্রমে ফেরার দাবি কর্তৃপক্ষের।
নিম্নমানের বই ছাপানো সরবরাহ সহ নানা খাতে ২,৭১১ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত ১৭ বছরে দপ্তরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে। 2024-25 অর্থবছর পর্যন্ত গত 17 বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল 15.5 বছর। প্রতিবেদনে উঠে আসে নিম্নমানের বই ছাপিয়ে 1,785 কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে 516 কোটি 34,41,000 টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে 216 কোটি 49,29,000 টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে 1 কোটি 6 লাখ টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় 12 কোটি 25 লাখ টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে 2,711 কোটি 20 লাখ টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে, এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি তাদেরকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1,000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে। আর এজন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর শেওড়াপাড়া সিএনজি স্টেশনে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, রাজধানীতে কিন্তু কয়েকদিন ধরেই গ্যাসের যে চাপ সেটি কিন্তু স্টেশনগুলোতে কম ছিল। আজকে কিন্তু সেই গ্যাসের চাপ আরও অনেকটা কমে গিয়েছে। এই মুহূর্তে আমরা যে পাম্পটিতে রয়েছি সেইটি কিন্তু মোটামুটি চালু রাখা হয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখছি যে সিএনজিগুলো সেগুলোতে কিন্তু 100 টাকার সর্বোচ্চ গ্যাস নিতে পারছেন এবং গাড়িগুলোতে যে গ্যাস নিতে আসছেন তারা কিন্তু সর্বোচ্চ 2 থেকে 250 টাকার গ্যাস তারা নিতে পারছেন। এই গ্যাস নেয়ার জন্যও কিন্তু এখানে দীর্ঘ লম্বা সারি কিন্তু আমরা দেখছি। এই যে পাম্পটি এটি কিন্তু শেওড়াপাড়া মেট্রো স্টেশন ছাড়িয়ে একদম মেট্রো স্টেশনের পরেও কিন্তু গ্যাস নেওয়া যারা গাড়ি নিয়ে এসেছেন তারা কিন্তু গ্যাস নেওয়ার প্রত্যাশায় দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে 4 থেকে 5 ঘন্টা এমনকি তারও বেশি সময় লেগে যাচ্ছে সিএনজি স্টেশনে পৌঁছাতে এবং তারপরেও কিন্তু তারা আসলে কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না। মাত্র 200 থেকে 250 টাকার গ্যাস তারা নিতে পারছেন, যা দিয়ে কিন্তু দিনভর যে গাড়িটি চলবে সেই অবস্থা হয় না, কারণ এর মধ্যেই তাদেরকে আবারও সিএনজি স্টেশনে ছুটে আসতে হচ্ছে এবং চালকরা কিন্তু ক্ষুব্ধ হয়ে বলছেন যে আসলে একটি দাম বাড়ানোর পায়তারা কিন্তু তারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন এবং সেটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই যে ভোগান্তি সেটি তৈরি না করে আসলে দাম বাড়ানোর বিষয়টি তারা বলছেন যে দাম বাড়িয়ে হলেও যদি এই ভোগান্তি লাঘব করা যায় সেটির জন্য তারা প্রস্তুত, সেটি তারা বলছেন। এবং যদিও এই ধরনের অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করছেন সিএনজি স্টেশনগুলো, তারা যেটি বলছেন যে এ ধরনের কোনো অভিযোগ সত্য নয়। তারা যতক্ষণ পর্যন্ত আসলে গ্যাস সরবরাহ করতে পারছেন তারা ততক্ষণ পর্যন্ত গ্যাস সরবরাহ করছেন এবং লাইনে গ্যাসের সরবরাহ চাপ অনেকটা কমে যাওয়ায় তারা কিন্তু আসলে বাধ্য হচ্ছেন স্টেশনগুলো বন্ধ করতে। তো এই ছিল আমার কাছে গ্যাস স্টেশন থেকে সব শেষ। শেওড়াপাড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম।
লুটপাট করে জ্বালানি খাতকে ধ্বংস করে পালিয়েছে পতিত শক্তি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেল আল তিতুমির বলেছেন, এই খাত এখন বিদেশ নির্ভর, যার খেসারত দিতে হচ্ছে জাতিকে। সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনায় তিনি আরও বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলা করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। রাশেদ আল তিতুমির বলেন, 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করায় দেশে প্রতি 4 জনের মধ্যে 1 জন যুবক বেকার। এই অবস্থায় নতুন কারিকুলাম ও শ্রমবাজার ভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমবাজারে যাদেরকে বলা হয় যে বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদাঁড়াহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। সময় সংবাদে আরো থাকছে। ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স স্পেনের মহা দুর্যোগ, নতুন করে হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি আখ্যা। এবার বাণিজ্য সংবাদ। জ্বালানি সংকটের পাশাপাশি নানা জটিলতায় $50 বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকতে না পেরে যেমন অর্ডার হারাতে হচ্ছে, তেমনি কাঁচামাল আমদানি ও পোশাক রফতানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসেও জটিলতার শেষ নেই। এমনকি সুযোগ সুবিধা বাড়িয়ে বর্তমানে ভারতও বাংলাদেশের অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর তথ্য অনুযায়ী বিগত 5 অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ 2025-26 অর্থ বছরে $44.49 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে $38.70 বিলিয়ন মার্কিন ডলার। চলতি 2026-27 অর্থ বছরে $63.4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত $50 বিলিয়ন মার্কিন ডলার। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা দেয়। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে $7.74 বিলিয়ন, ইউভুক্ত 27টি দেশে $19 বিলিয়ন, যুক্তরাজ্যে $4.38 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি 12-14% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা কমছে, অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। বিজনেসটা এক্সপ্লোর করতে গিয়ে দি প্রাইস অফ দি প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না। বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউসে রয়েছে নানামুখী জটিলতা। তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে এইসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চায় বিজিএমইএ। মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডেঙ্গুর প্রাদুর্ভাবের শঙ্কা থাকায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সকালে বিএন কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর করতে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। যে এডিস মশার জন্ম হয় ভালো পানি থেকে, পরিষ্কার পানি থেকে। আমরা বাসা বাড়িতে আমাদের যে ওয়াশরুমগুলো আছে, টয়লেটগুলো আছে, সব সময় শুকনো রাখবো, ক্লিন থাকবো এবং ক্লিন করে রাখার চেষ্টা করব। এটুকু কাজ যদি প্রতিটি বাড়িতে ঘরে ঘরে আমরা করতে পারি, তো ডেঙ্গু আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। কামান আর গুলি করে মারা যাবে না, সচেতনতা দিয়েই মশাকে প্রতিরোধ করতে হবে এবং বাদবাকি যেটা মশার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সেই প্রোগ্রামগুলো করা আছে, সেটা রুটিন মাফিক কাজ চলবে।
দেড় মাস বন্ধ থাকার পর আবারও 8 দিন হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। সকাল 8টা থেকে রোগী আসতে শুরু করে হাসপাতালে। এ সময় 3 শর্তে সরকারি হাসপাতাল চালুর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা। ভবিষ্যতে যেন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবিও জানান তারা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ থাকাকালে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত জুনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার 3 শর্তে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় সরকার। দেশের বাইরের খবর, ভয়ঙ্কর দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স ও স্পেনে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। আগুনে পড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। নতুন করে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ইউরোপ। ফ্রান্স ও স্পেনে কয়েক সপ্তাহের আগুন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্রান্সের জিরন্ত অঞ্চল। আগুনে 2 দেশে 3,25,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আভিলা প্রদেশে। প্রায় 280 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে 77,000 হেক্টরের বেশি বন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, দাবানলের বিস্তার কিছুটা ধীর হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। মাদ্রিদ, আভিলা, তোলেদো ও কাস্তেওন অঞ্চল থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে স্পেনে 1.5 লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6 গুণ বেশি। ফ্রান্সের দাবানলের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ফায়ার ক্লাউড। দাবানলের তীব্র তাপে তৈরি হওয়া এই বিশাল মেঘ নিচ থেকেই বাতাস সৃষ্টি করার পাশাপাশি বজ্রপাত ঘটিয়ে দূরের বনেও আগুন লাগাতে পারে। সোমবার দাবানল কবলিত দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের সবচেয়ে কঠিন ও ভয়াবহ দাবানল পরিস্থিতি। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নতুন তাপপ্রবাহের আশঙ্কা। স্পেনে বুধবার থেকে শুরু হতে পারে দীর্ঘ তাপপ্রবাহ। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। ফ্রান্সেও জারি করা হয়েছে নতুন তাপপ্রবাহের সতর্কতা। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও হতাশ করলেন ইমরানুর রহমান। কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। হিটে মোট অংশ নিয়েছিলেন 73 জন স্প্রিন্টার। তাদের মধ্য থেকে 27তম হয়েছেন ইমরানুর। এছাড়াও বক্সিংয়ে শেষ 16 থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। জাতীয় অ্যাথলেটিক্সের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের পার্থক্য বিস্তর, আর তাই মাস 2 আগে দ্রুততম মানবের খেতাব জিতলেও ইমরানুরকে ঘিরে খুব একটা প্রত্যাশা ছিল না কমনওয়েলথ গেমসে। সেটা তার 10.58 সেকেন্ড টাইমিংয়ের জন্য। তারপরও আলোচনা আর সম্ভাবনা ছিল, কেননা এই ইমরানুরই 2023 লন্ডন নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে 100 মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন 10.11 সেকেন্ড সময় নিয়ে। স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটসটাউনে এদিন শুরুটা বেশ ভালোই করেন ইমরানুর। নিজের গ্রুপে 6 জনের হিটে এগিয়েও ছিলেন বেশ খানিকটা সময়, কিন্তু মাঝ পথে এসে ছন্দপতন। শেষ পর্যন্ত তৃতীয় হয়ে ফিনিশিং লাইন টাচ করেন তিনি। এজন্য সময় নিয়েছেন 10.39 সেকেন্ড। নিজের গ্রুপে 3rd পজিশনে থাকলেও মোট 73 জনের মধ্যে দেশের দ্রুততম মানব জায়গা করেছেন 27 নম্বরে। ফলে চূড়ান্ত পর্বের আগেই শেষ হয় তার কমনওয়েলথ মিশন। গ্লাসগো কমনওয়েলথে 100 মিটার স্প্রিন্টে সেমিফাইনালের টিকিট পেয়েছেন মোট 17 জন, যাদের মধ্যে সবার শেষে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংয়ের। তিনি সময় নিয়েছিলেন 10.24 সেকেন্ড, যার মানে দাঁড়ায় ইমরানুরের টাইমিং তার চেয়েও বেশ খানিকটা পিছিয়ে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সেরা সফলতা ধরা দিয়েছে ইমরানুরের হাত ধরেই। 2023 সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জেতেন তিনি। তবে এর পরের গল্পটা হারিয়ে যাওয়ার। ইনজুরি সহ নানা কারণে নিজেকে হারিয়ে ফেলেন তিনি, যদিও সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার। এদিকে ইমরানুরের মতো হতাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। 51 কেজি ওজন ক্যাটাগরিতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে তিনি হেরেছেন 5-0 পয়েন্টে। একই ইভেন্টে আশার আলো দেখাচ্ছেন রাকিব হোসেন। 55 কেজি ওজন ক্যাটাগরিতে তিনি জায়গা করেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্স এই 4 ডিসিপ্লিনে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি। বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজ উদ্দিন। আলোচিত একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা সেনা হেফাজতে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানালো আইএসপিআর। ট্রাইব্যুনালে চলছে বিচার প্রক্রিয়া। এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এসকে সুরের 3 বছরের কারাদণ্ড। সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায় সাজা দিলেন আদালত। পরোয়ানা সহ কারাগারে প্রেরণ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ যশোয়া। খেলার সময় না আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।